আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের অনলাইন ট্রেনিং সেশনে। আমি মোহাম্মদ আরিফুর রহমান, পরিচালক আর্থিক ও উপযোজন হিসাব অধিদপ্তর। আমাদের আজকের বিষয় হচ্ছে বাংলাদেশ সরকারের আর্থিক হিসাবের নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকের আলোচনাকে আমরা সাজিয়েছি চারটি অংশে। প্রথম ভাগে রয়েছে আর্থিক হিসাব বলতে আমরা কি বুঝি, দ্বিতীয় ভাগে রয়েছে আর্থিক হিসাব তৈরির জন্য কোন কোন অধিদপ্তর দায়িত্বপ্রাপ্ত, এরপরে রয়েছে আর্থিক হিসাবের কাঠামোটি বা সংগঠনটি কিরূপ, এবং সবশেষে রয়েছে আর্থিক হিসাবের উপরে ফাইন্যান্সিয়াল অডিট কিভাবে করতে হয় সে বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের ট্রেনিং ম্যাটেরিয়ালগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে। আমাদের ওয়েবসাইট হলো www.dgcivil-cagpt.org। এছাড়াও আমাদেরকে আপনারা ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে info@dgcivil-cagpt.org। তাহলে আজকে যে চারটি বিষয়ে আমরা আলোকপাত করব তা হলো আর্থিক হিসাবের পরিচিতি, হিসাব প্রণয়নের দায়িত্বপ্রাপ্ত কার্যালয়গুলোর তালিকা, হিসাব কাঠামো বা এর সংগঠনটি কিরূপ তা নিয়ে, এবং সবশেষে আর্থিক নিরীক্ষার উপরে আর্থিক হিসাবের উপরে আর্থিক নিরীক্ষা কিভাবে সম্পাদিত হয় সে সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা। আর্থিক হিসাবের পরিচিতি জানতে আমরা কোনো টেক্সট বুক ডেফিনিশন এখানে উল্লেখ করব না, বরং আর্থিক হিসাব হতে আর্থিক হিসাবকে কিভাবে বর্ণনা করা হয়েছে তার একটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে এটি একটি খুব পুরনো বই হতে নেওয়া হয়েছে, আমরা সমসাময়িক আর্থিক হিসাব হতে এই সংজ্ঞাটা নিইনি। আমি যদি পড়ে শোনাই, This compilation containing the finance accounts of the government of Pakistan for the year 1962-63 presents the accounts of the receipts and outgoings of the government of Pakistan for the year, that is to say both revenue and capital accounts, the accounts of public debt and liabilities and assets of the government of Pakistan as deduced from the balances recorded in the books and other information. সেই সাথে আরো বলা হচ্ছে, it supplements the accounts audited expenditure of the government for the year separately presented in the form of appropriation accounts for each grant. সুতরাং ফাইন্যান্স অ্যাকাউন্টসের পাঁচটি বিষয় থাকবে। এর প্রথমটি হলো রাজস্ব হিসাব, অতঃপর মূলধন হিসাব, তারপরে থাকবে সরকারি ঋণের হিসাব। এছাড়াও সরকারের দায় এবং সম্পদের হিসাব মিলে তৈরি হবে আর্থিক হিসাব। তবে সরকারের সকল রিসিপ্ট এবং আউটগোয়িংস, অর্থাৎ সংযুক্ত তহবিল এবং সরকারের প্রজাতন্ত্রের সরকারি হিসাবের অধীনে যে সকল রিসিট এবং আউটগোয়িংস আছে সবকিছু একসাথে মিলে তৈরি হবে আমাদের সরকারি আর্থিক হিসাব। তাহলে উপযোজন হিসাবের সাথে এর তফাৎটা কোথায়? উপযোজন হিসাবে শুধুমাত্র ব্যয়ের হিসাব থাকবে, তা হলো বাজেটের বিপরীতে ব্যয়ের হিসাব। এর সাথে যে দ্বিতীয় লাইনটি রয়েছে সেটি পড়লে আমরা আরো একটু বিস্তারিত বুঝতে পারবো। It supplements the accounts of the audited expenditure of the government for the year separately presented in the form of appropriation accounts for each grant. অর্থাৎ প্রতিটি মঞ্জুরি ও বরাদ্দের উপর পৃথক পৃথক যে উপযোজন হিসাবগুলো তৈরি হয়েছে সেগুলো আর্থিক হিসাবের পরিপূরক হিসাবে কাজ করবে। সোজা কথায় এই হিসাবগুলো তৈরি না হলে আর্থিক হিসাব তৈরি করা যাবে না। সংযুক্ত তহবিলের ব্যয়ের হিসাবগুলো সাধারণত উপযোজন হিসাব থেকেই পাওয়া যাবে। বস্তুতপক্ষে উপযোজন হিসাবগুলো ও আর্থিক হিসাবটি মিলেই পূর্ণাঙ্গ একটি সরকারের আর্থিক বিবরণী তৈরি হয়। যেহেতু সকল মন্ত্রণালয়, বিভাগ, সংযুক্ত দপ্তর এবং অধস্তন অফিসসমূহ মিলে সরকার পুরোটাই একটা এন্টিটি, সেহেতু উপযোজন হিসাব এবং আর্থিক হিসাবের সমন্বয়েই শুধুমাত্র পূর্ণাঙ্গ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি হয়। তাহলে আমরা বুঝলাম আর্থিক হিসাব বলতে সরকারের
ফুল সেট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস কেই আমরা বুঝতে পারছি। এরপরে আমরা আলোচনা করব এই আর্থিক হিসাব প্রণয়নের জন্য কোন কোন দপ্তরগুলো দায়িত্বপ্রাপ্ত। যদিও পাবলিক মানি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট 2009 এর 17(4) ধারায় বলা হয়েছে যে আর্থিক হিসাব তৈরি করবে হিসাব মহানিয়ন্ত্রক। একইভাবে আমাদের অ্যাকাউন্ট কোড ভলিউম 4 এর 131 আর্টিকেলেও একই কথা বলা হয়েছে যে হিসাব মহানিয়ন্ত্রক সিএজির নির্ধারিত ফর্ম অনুসারে আর্থিক হিসাব তৈরি করবেন এবং আর্থিক হিসাব তৈরির পরে অডিট সার্টিফিকেশনের জন্য সিএজির নিকটে পেশ করবেন। সুতরাং সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে আর্থিক হিসাব প্রণয়নের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ হচ্ছে হিসাব মহানিয়ন্ত্রক। কিন্তু এই স্থিতির হিসাবগুলো, আর্থিক হিসাবের মধ্যে যে স্থিতিগুলো রয়েছে, এই হিসাবগুলো শুধুমাত্র হিসাব মহানিয়ন্ত্রকের দপ্তরে রক্ষিত বা সংরক্ষিত থাকে না, এগুলো সংরক্ষণ করা হয়ে থাকে অ্যাক্রস দ্য গভর্নমেন্ট ভ্যারাইটিস অফ অফিসের মধ্যে। সুতরাং এই কারণে হিসাব মহানিয়ন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত হলেও আর্থিক হিসাব প্রণয়নের জন্য আমাদের সকল সংশ্লিষ্ট দপ্তরের কাছ থেকে হিসাব নিতে হয় বলেই কাজটি অত্যন্ত জটিল। আমরা যদি এই সংশ্লিষ্ট অফিসগুলোর একটি তালিকা দেখতে চাই তাহলে আমরা বলতে পারি এর মধ্যে রয়েছে সরকারের হিসাব সার্কেল সমূহ, অর্থাৎ সিভিল হিসাব সার্কেল, মিলিটারি হিসাব সার্কেল এবং রেলওয়ে হিসাব সার্কেলের অফিস সমূহ, বিভাগীয় হিসাব রক্ষণ অফিস সমূহ যেমন ডাক, বন বিভাগ এবং অন্যান্য ডিপার্টমেন্টাল হিসাব রক্ষণ অফিসগুলো, হিসাব সার্কেলের বাইরে অবস্থিত সরকারের ট্রেজারি সমূহ যেমন কাস্টমস ট্রেজারি এবং অন্যান্য ট্রেজারি সমূহ, এছাড়া কেন্দ্রীয় ব্যাংক এবং সোনালী ব্যাংক যেখানে সরকারের নগদ স্থিতি রয়েছে, সরকারের প্রাপ্তিসমূহের জন্য জাতীয় রাজস্ব বোর্ড এবং এনবিআর এর বাইরে রয়েছে যেমন ভূমি, বিদ্যুৎ, যানবাহন কর ও অন্যান্য কর এবং শুল্ক যেমন মাদক শুল্ক বা অন্যান্য শুল্কের জন্য দায়িত্বপ্রাপ্ত অফিস সমূহ, কর বহির্ভূত রাজস্বের সাথে জড়িত দপ্তর সমূহ, অভ্যন্তরীণ ঋণ, বৈদেশিক ঋণ সংগ্রহের জন্য দায়িত্বপ্রাপ্ত দপ্তর সমূহ এবং এছাড়াও সঞ্চয় অধিদপ্তর, কল্যাণ তহবিল ও প্রজাতন্ত্রের সরকারি হিসাবের অন্যান্য স্থিতির সাথে জড়িত দপ্তর সমূহ এই সকল স্থিতি সংরক্ষণ করে থাকে। সুতরাং আমরা একটা দীর্ঘ তালিকা পাচ্ছি। এই দীর্ঘ তালিকায় সমস্ত অফিস, সমস্ত দপ্তর যারা জড়িত রয়েছে তারা সকলেই স্থিতিগুলো সংরক্ষণ করে থাকে। সুতরাং যত সহজ বা সরলভাবেই এটা বলা হোক না কেন, হিসাব মহানিয়ন্ত্রক এই আর্থিক হিসাবটি প্রণয়ন করবেন, বস্তুতপক্ষে এটি অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া। তবে আসার কথা হচ্ছে যে বর্তমানে এই সংশ্লিষ্ট সকল অফিসকে ডিজিটাইজ করার একটা কার্যক্রম সরকার চেষ্টা করে যাচ্ছেন। সো ভবিষ্যতে যখন আমাদের এই সংস্কার কার্যক্রম আরও এগিয়ে যাবে বা আরও ত্বরান্বিত হবে, আমরা হয়তো এক সময় গিয়ে সকল সংশ্লিষ্ট দপ্তরকে অনলাইনে কানেক্টেড করতে পারবো এবং তখন এই আর্থিক হিসাব প্রণয়নটি অনেক সহজতর হয়ে যাবে। এবারে আমরা আসি আর্থিক হিসাবের সংগঠন বা আর্থিক হিসাবের কাঠামো নিয়ে আমাদের আলোচনায়। এখানে বলে রাখা ভালো যে বাংলাদেশের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কর্তৃক জারিকৃত অ্যাকাউন্ট কোড ভলিউম 4 এর 131-এ আর্থিক হিসাবের গঠন কি হবে তার একটি সংক্ষিপ্ত নির্দেশনা দেওয়া রয়েছে। সেই সাথে অ্যাপেন্ডিক্স 1-এ একটি নির্ধারিত ফরম্যাটও দেওয়া রয়েছে। বস্তুতপক্ষে এই ফরম্যাটটি হলো আর্থিক হিসাবের রিপোর্টিং ফ্রেমওয়ার্কের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ। হিসাব মহানিয়ন্ত্রক ঠিক এই ফরম্যাটটি অনুসরণ করে আর্থিক হিসাবকে প্রণয়ন করবেন। কিন্তু বর্তমানে যদি আমরা দেখি তাহলে এই আর্থিক হিসাবটি প্রেসক্রাইব ফরম্যাট থেকে বেশ খানিকটা দূরে সরে গেছে, যার ফলে আমরা আলোচনার সুবিধার্থে আমাদের বর্তমান ফরম্যাটটি নিয়ে আলোচনা করব না। আবার আমাদের পুরনো ফরম্যাটটিও এই মুহূর্তে আমাদের হাতের কাছে নেই, সেই কারণে আমরা অত্যন্ত পুরনো একটি ফরম্যাট নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে গভর্নমেন্ট অফ পাকিস্তানের 1962-63 সালের একটি আর্থিক হিসাব। সেই আর্থিক হিসাবটি নিয়ে আলোচনা করলে বস্তুতপক্ষে আমরা দুটো সুবিধা পাবো। এর একটি সুবিধা হচ্ছে যে আর্থিক হিসাবের যে মৌলিক
ধারণাগুলো রয়েছে তা এই হিসাবটি আলোচনা করলে আমরা বুঝতে পারবো। আর দ্বিতীয় যে সুবিধাটি সেটি হচ্ছে যে ভবিষ্যতে যে বর্তমান আর্থিক হিসাবটি যখন পরিবর্তিত নতুন আকার ধারণ করবে তখনও আমাদের এই আলোচনাটু প্রাসঙ্গিক থাকবে, কারণ যেহেতু আমরা অনেক পুরনো একটা আর্থিক হিসাব নিয়ে আলোচনা করছি, বেসিক বা মৌলিক ধারণাগুলো এর মধ্যে এমবেডেড রয়েছে। এই দুটো কারণে বস্তুতপক্ষে আমরা পাকিস্তান আমলের 1962-63 সালের একটি আর্থিক হিসাবকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হিসেবে রেখেছি। তো আমরা আগেই দেখতে পেলাম যে আর্থিক হিসাবের সংজ্ঞায় 5টি বিষয় রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে রাজস্ব হিসাব, দ্বিতীয়টি হচ্ছে মূলধন হিসাব, তৃতীয় হচ্ছে সরকারি ঋণের হিসাব এবং সরকারের সমস্ত দায় ও সম্পদের হিসাব। এই 5টি বিষয় নিয়ে আর্থিক হিসাব জড়িত। কিন্তু এই 5টি বিষয়ের প্রথম 3টি বিষয় হচ্ছে সংযুক্ত তহবিলের অংশ এবং পরের দুটো বিষয় সরকারের দায় এবং সম্পদগুলো উভয় অংশে রয়েছে, সংযুক্ত তহবিলেও রয়েছে, প্রজাতন্ত্রের সরকারি হিসাবের মধ্যেও রয়েছে। তাই আমাদের ওভারঅল একটি আলোচনা করতে হবে। তবে এই 5টি বিষয়কে অ্যাকাউন্ট কোড ভলিউম 4-এর আর্টিকেল 131-এ একটু ডিফারেন্ট ভাবে বর্ণনা করা হয়েছে, যেখানে প্রথমে এই 5টি বিষয়কে দুটো অংশে ভাগ করা হয়েছে। প্রথম অংশের নাম হচ্ছে সংযুক্ত তহবিল এবং দ্বিতীয় অংশের নাম হচ্ছে প্রজাতন্ত্রের সরকারি হিসাব। প্রথম অংশ তথা সংযুক্ত তহবিলের অধীনে 3টি ডিভিশন অফ অ্যাকাউন্টস রয়েছে, রাজস্ব হিসাব, মূলধন হিসাব এবং সরকারি ঋণ। এবং দ্বিতীয় অংশ প্রজাতন্ত্রের সরকারি হিসাবের অধীনে 2টি ডিভিশন রয়েছে, একটি হচ্ছে প্রথম অংশে উল্লিখিত ঋণ ব্যতীত অন্যান্য ঋণ ও জমা এবং আরেকটি হচ্ছে রেমিটেন্স হিসাব। তো এই যে 5টি হিসাব রয়েছে, তাহলে রাজস্ব হিসাব, মূলধন হিসাব, সরকারি ঋণের হিসাব, প্রথম অংশে উল্লিখিত ঋণ ব্যতীত অন্যান্য ঋণ ও জমার হিসাব এবং রেমিটেন্সের হিসাব। তো এই 5টি হিসাব নিয়েই মূলত আমাদের আর্থিক হিসাব সংগঠিত হয়েছে, অর্থাৎ আর্থিক হিসাবের কাঠামোটি ঠিক এভাবেই তৈরি হয়েছে। তাহলে এই 5টি হিসাব নিয়ে আমরা যখন বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আমরা এই 5টি হিসাবের বাইরে দুটো বিষয় এখানে আলোকপাত করতে চাই। এই দুটো বিষয় হচ্ছে বস্তুতপক্ষে এই সকল হিসাবের মধ্যে সকল হিসাবকে আসলে দুই ভাগে ভাগ করা যেতে পারে। প্রথম ধরনের হিসাবগুলো হচ্ছে যাদের কোনো ব্যালেন্স থাকে না, অর্থ বছর শেষে তাদের ব্যালেন্সটা শূন্য হয়ে যায়, অর্থাৎ এই সকল হিসাবের কোনো ব্যালেন্স পরবর্তী বছরের হিসাবে প্রবাহিত হয় না বা স্থান পায় না। এ ধরনের হিসাবকে আমরা বলি অ্যাকাউন্টস ক্লোজ টু গভর্নমেন্ট। সো এই ধরনের হিসাবগুলো একটি নির্দিষ্ট অর্থ বছরই সমাপ্ত হয়ে যাবে। আবার আরেক ধরনের হিসাব রয়েছে যাদের ব্যালেন্সগুলো পরবর্তী অর্থ বছরে প্রবাহিত হয়, অর্থাৎ এই অর্থ বছর শেষ হলেও তার যে স্থিতি সেটা পরের অর্থ বছরের প্রারম্ভিক স্থিতিতে স্থান পায়। এই অর্থ বছরের ক্লোজিং ব্যালেন্সগুলো পরবর্তী অর্থ বছরের ওপেনিং ব্যালেন্স বা প্রারম্ভিক স্থিতিতে স্থান পায়। এই ধরনের হিসাবকে আমরা বলি অ্যাকাউন্টস ক্লোজ টু ব্যালেন্সেস। সো এই দু ধরনের হিসাব নিয়ে পুরো সরকারি হিসাবগুলো গঠিত হয়ে থাকে। সো প্রথম যে দুটো হিসাব রয়েছে, রাজস্ব হিসাব এবং মূলধন হিসাব, এই হিসাব দুটো হচ্ছে অ্যাকাউন্টস ক্লোজেস টু গভর্নমেন্ট, অর্থাৎ এই মূলধন হিসাব এবং রাজস্ব হিসাবের কোনো স্থিতি পরের অর্থ বছরে স্থান পায় না। কিন্তু এ দুটো বাদ দিলে বাকি যে 3টি হিসাব রয়েছে, এর মধ্যে সরকারি ঋণের হিসাব, এর মধ্যে প্রথম অংশে উল্লিখিত ঋণ ব্যতীত অন্যান্য ঋণ ও জমার হিসাব এবং রেমিটেন্স হিসাব, এই 3টি হিসাব অ্যাকাউন্টস ক্লোজেস টু ব্যালেন্সেস, অর্থাৎ এদের স্থিতি থাকবে এবং এদের একটি অর্থ বছরের সমাপনী স্থিতি পরের অর্থ বছরের প্রারম্ভিক স্থিতিতে স্থান পাবে। সো তাহলে আমরা যে 5টি হিসাবের উল্লেখ করেছিলাম শুরুতে, সেটা এখন আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে প্রথম
দুটি হিসাব, রাজস্ব ও মূলধন হিসাব হচ্ছে অ্যাকাউন্টস ক্লোজেস্ট টু গভর্নমেন্ট, অর্থাৎ এর কোনো স্থিতি পরের অর্থ বছরে স্থান পাবে না। আর বাকি যে তিনটি হিসাব রয়েছে, সরকারি ঋণের হিসাব, সরকারি ঋণ ও জমার হিসাব এবং রেমিটেন্স এর হিসাব, এটা পরের অর্থ বছরে স্থানান্তরিত হবে। সো এই কনসেপ্টটুকু যদি আমরা বুঝতে পারি, তাহলে আর্থিক হিসাবের যে কাঠামো বা আর্থিক হিসাবের যে সংগঠন রয়েছে সেটি বুঝতে আমাদের অনেকটি সুবিধা হবে। এবং ঠিক এই বিষয়টির উপরে ভিত্তি করেই 1962-63 সনের যে আর্থিক হিসাবটি তৈরি হয়েছে, তা ঠিক এই ডিভিশনের উপরে বা এই বিভাগের উপরে ভিত্তি করেই তৈরি হয়েছে, এবং আমরা খুব সহজে এই বিষয়টি এখানে দেখতে পাবো। যেমন আর্থিক হিসাবটি রয়েছে মূলত তিনটি অংশে বিভক্ত। এর প্রথম অংশটি হচ্ছে সিএজি কর্তৃক প্রদত্ত যে সনদপত্র প্রত্যয়ন রয়েছে সেই প্রত্যয়ন। এর দ্বিতীয় অংশে রয়েছে জেনারেল ফাইন্যান্স অ্যাকাউন্টস এবং তৃতীয় অংশে রয়েছে ডেট, ডেপোজিট ও রেমিটেন্স অ্যাকাউন্টস বা ঋণ, জমা ও রেমিটেন্স হিসাব। আমি আবারও বলছি, এর প্রথম অংশে রয়েছে সিএজি কর্তৃক প্রত্যয়নপত্র, দ্বিতীয় অংশে রয়েছে জেনারেল ফাইন্যান্স অ্যাকাউন্টস এবং তৃতীয় অংশে রয়েছে ঋণ, জমা ও রেমিটেন্স হিসাব। তো প্রথম অংশ আমরা খুব সহজেই বুঝতে পারছি যে আর্থিক হিসাবটি নিরীক্ষার পরে সিএজি কর্তৃক যে প্রত্যয়ন দেওয়া হয়েছে সেটি, এবং দ্বিতীয় অংশে রয়েছে জেনারেল ফাইন্যান্স অ্যাকাউন্টস, অর্থাৎ যে হিসাবগুলো বেসিক্যালি ক্লোজেস্ট টু গভর্নমেন্ট হবে সেই অ্যাকাউন্টসগুলোর হিসাব এখানে দেওয়া রয়েছে, এবং তৃতীয় অংশে রয়েছে যে অ্যাকাউন্টসগুলো ক্লোজেস্ট টু ব্যালেন্সেস তাদের হিসাব দেওয়া রয়েছে তৃতীয় অংশে। তাহলে এই আমরা যদি এটা দেখি, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারি যে আর্থিক হিসাবের কাঠামোটি আসলে কিভাবে সংগঠিত হয়ে থাকে। তৃতীয় অংশে যে ঋণ, জমা ও রেমিটেন্স হিসাব রয়েছে সেই তৃতীয় অংশটি আবার দুভাগে বিভক্ত। এর প্রথম ভাগে রয়েছে অডিট রিপোর্ট এবং দ্বিতীয় ভাগে রয়েছে হিসাব। সো প্রথম ভাগে যে অডিট রিপোর্টটি রয়েছে সেই অডিট রিপোর্টটি বস্তুপক্ষে কিছুই নয়, সেটি হচ্ছে রিভিউ অফ ব্যালেন্সেস, এবং এই রিভিউ অফ ব্যালেন্সেস কিভাবে তৈরি করতে হবে তার একটি নির্দেশনা দেওয়া আছে আমাদের অডিট ম্যানুয়ালের 301 ও 302 নম্বর অনুচ্ছেদে আমরা এটা পেতে পারি। আর রিভিউ অফ ব্যালেন্সেস যে ফাইন্যান্স অ্যাকাউন্টসের সাথে একত্রে মুদ্রণ করতে হবে বা মুদ্রিত করতে হবে, সেটি বলা আছে আমাদের অ্যাকাউন্ট কোড ভলিউম 4 এর 131 আর্টিকেলে। সেই সাথে এ সংক্রান্ত একটি নির্দেশনা আমাদের পূর্বতন অডিট কোডে দেয়া রয়েছে। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো একটি আর একটির সাথে বস্তুতপক্ষে জড়িত। আমাদের যেহেতু আমরা দেখেছি আমাদের ফিনান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্কটির মধ্যে অনেকগুলো আইন রয়েছে, অনেকগুলো কোড রয়েছে, অনেকগুলো ম্যানুয়াল রয়েছে। এখন আমরা এটা দেখতে পাচ্ছি যে বস্তুতপক্ষে বিষয়গুলো একটি আরেকটির সাথে অঙ্গাঙ্গভাবে জড়িত রয়েছে। এবারে সবশেষে তাহলে আমরা আসি আর্থিক হিসাবে ফাইন্যান্সিয়াল অডিট নিয়ে আলোচনা করতে। যেহেতু ফাইন্যান্সিয়াল অডিটের জন্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রস্তুত করা অবশ্যম্ভাবী, সে কারণে ফাইন্যান্সিয়াল অডিট শুরু হওয়ার আগেই আর্থিক হিসাবটি প্রস্তুত করতে হবে। অর্থাৎ হিসাব মহানিয়ন্ত্রক কর্তৃক আগেই ফাইন্যান্স অ্যাকাউন্টস প্রস্তুত করতে হবে, এবং প্রস্তুতের পরে যখন হিসাব মহানিয়ন্ত্রক ফাইন্যান্স অ্যাকাউন্টসটি অডিটের জন্য সিএজির নিকটে পেশ করবেন বা সিভিল অডিটে প্রেরণ করবেন, ঠিক তখন থেকে ফাইন্যান্সিয়াল অডিট শুরু হবে। সো ফাইন্যান্সিয়াল অডিট করতে গেলে যে বিষয়গুলো আমাদের দেখতে হবে, আর্থিক হিসাবে ফাইন্যান্সিয়াল অডিট করতে গেলে যে বিষয়গুলো আমাদের দেখা প্রয়োজন, সেই বিষয়গুলো হচ্ছে প্রথমেই অ্যাকাউন্টসটি আমাদের রিপোর্টিং ফ্রেমওয়ার্ক অনুসারে তৈরি করা হয়েছে কিনা আমরা সেটা দেখে নেব। অর্থাৎ যে ফরম্যাট রয়েছে আর্থিক হিসেবে সেই ফরম্যাট অনুসারে তৈরি করা হয়েছে কিনা সেটা যাচাই করতে হবে। এরপরে দেখতে হবে যে হিসাবটিতে রাজস্ব হিসাব, মূলধন হিসাব, সরকারি ঋণের হিসাব এবং
রেমিটেন্সের হিসাব ইত্যাদি আলাদা আলাদা করে দেওয়া আছে কিনা তা দেখতে হবে। রাজস্ব ও মূলধন হিসাবের মধ্যে দায়যুক্ত ব্যয়কে পৃথক করে দেখানো হয়েছে কিনা তাও যাচাই করে দেখতে হবে। এরপরে রাজস্ব ও মূলধন হিসাবের সাথে উপযোজন হিসাবে প্রদত্ত ব্যয়ের মিল রয়েছে কিনা সেটাও আমাদের যাচাই করে দেখতে হবে। ঋণ জমা ও রেমিটেন্স হিসাবগুলোর ক্ষেত্রে শুধুমাত্র আয় ও ব্যয়ের হিসাব দেখলেই হবে না। যেহেতু এই হিসাবগুলো ক্লোজেস্ট টু ব্যালেন্সেস, সেহেতু এই হিসাবগুলোর ক্ষেত্রে প্রতিটির ক্ষেত্রে প্রারম্ভিক স্থিতি, আয় বা প্রাপ্তি, পরিশোধ এবং বছরান্তের সমাপনী স্থিতি সবকিছু প্রত্যেকটি আইটেমই যাচাই করে দেখতে হবে। এই সমস্ত বিষয় যাচাই করার পরে যে রিপোর্টটি তৈরি করতে হবে সেই রিপোর্টটির নাম মূলত রিভিউ অফ ব্যালেন্সেস, এবং এই রিভিউ অফ ব্যালেন্সেস আমাদের অডিট ম্যানুয়াল এবং অডিট কোডের এবং অ্যাকাউন্ট কোড ভলিউম 4 এর নির্দেশনা মতে এটা আর্থিক হিসাবের সাথে একত্রে মুদ্রিত হতে হবে। সো এই যে নির্দেশনাগুলো রয়েছে সেই নির্দেশনাগুলো অনুসারেই আসলে 1962-63 সালের পাকিস্তান গভর্নমেন্ট অফ পাকিস্তানের যে আর্থিক হিসাবটি তৈরি হয়েছে সেই আর্থিক হিসাবটি মূলত এই নির্দেশনাগুলো অনুসারে তৈরি হয়েছে, এবং আমরা খুব সহজেই এই নির্দেশনার সাথে আর্থিক হিসাবটির মিল খুঁজে পাই। এবং সুতরাং ওই আর্থিক হিসাবটি কিভাবে অডিট করতে হবে সেই বিষয়গুলো আমাদের পূর্বতন অডিট কোড এবং অডিট ম্যানুয়ালে উল্লেখ করা আছে। তো এই কারণেই আজকে আমরা 1962-63 সালের আর্থিক হিসাবটি নিয়ে আলোচনা করলাম। আপনাদের সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা আশা করছি আপনারা পরবর্তীতে আমাদের অন্য আলোচনায় আমাদের সঙ্গে যোগ দেবেন এবং আমাদের আলোচনা শুনবেন। আমি আবারও আপনাদের স্মরণ করে দিচ্ছি যে আমাদের ট্রেনিং ম্যাটেরিয়ালগুলো ডাউনলোড করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। আমাদের ওয়েবসাইট হচ্ছে www.digicivil-chgb.org। আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ।